দেখো আমরা আজকে আলোচনা করব নাইট্রোজেন গ্যাস, অর্থাৎ পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাসকে প্রস্তুত করা হয়, এর ভৌত এবং রাসায়নিক ধর্ম এছাড়াও ব্যবহার ট্যাবহার যেগুলো আছে সেগুলো আলোচনা করব। তো তোমরা জানো যে নাইট্রোজেন গ্যাস এর সংকেত হচ্ছে N2, আণবিক গুরুত্ব 28 আর বাষ্প ঘনত্ব হচ্ছে 14। এখন এই নাইট্রোজেন গ্যাস আমরা যদি পরীক্ষাগারে প্রস্তুত করতে চাই তাহলে মাথায় রাখবে রাসায়নিক বিকারক হিসেবে আমাদের প্রয়োজন হয় অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইট। তাহলে এখন আমরা আলোচনা করব পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত। তাহলে পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করার জন্য রাসায়নিক বিকারক সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইট। অ্যামোনিয়াম ক্লোরাইড ফর্মুলা হচ্ছে NH4Cl ও সোডিয়াম নাইট্রাইট ফর্মুলা হচ্ছে NaNO2। তো এই সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড এদেরকে আমরা কিভাবে ব্যবহার করে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করতে পারি সেটা একটু মাথায় রাখবে। অর্থাৎ নীতিটা কি? নীতিটা হচ্ছে এরকম যে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইটের গাঢ় জলীয় দ্রবণ, অ্যামোনিয়াম ক্লোরাইডটা তুমি সলিড সাবস্টেন্স হিসেবে নেবে আর সোডিয়াম নাইট্রাইটের গাঢ় জলীয় দ্রবণ নেবে এবং এদেরকে 1:1 অনুপাতে মেশানো হয়। মিশিয়ে এদেরকে আস্তে 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 যদি উত্তপ্ত করা হয় তাহলে দেখা যায় যে এই অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইট এর বিক্রিয়ায় তাপের প্রভাবে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে আমরা এখানে নীতি যদি বলি তাহলে বলবো কি অ্যামোনিয়াম ক্লোরাইড ও সোডিয়াম নাইট্রাইট এর ঘন জলীয় দ্রবণকে ভালোভাবে মিশিয়ে আর এখানে মাথায় রাখবে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইট এদের যে ওজনের অনুপাত সেটা 1:1 হিসাবে নেবে। অর্থাৎ যতটা অ্যামোনিয়াম ক্লোরাইড নেবে ততটাই সোডিয়াম নাইট্রাইট মেশাবে। ভালোভাবে মিশিয়ে প্রথমে ধীরে ধীরে ও পরবর্তীতে তীব্রভাবে উত্তপ্ত করলে, তবে তীব্রভাবে উত্তপ্ত বলতে খুব বেশি তাপ দেওয়ার দরকার নাই, ধীরে ধীরে তাপ প্রয়োগ করলেই হবে। ধীরে ধীরে কথাটাই থাক, প্রথমে কথাটা কেটে দিই। ধীরে ধীরে তাপ প্রয়োগ করলে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইটের বিক্রিয়ায় নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। বিক্রিয়ায় নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়।
তাহলে এখানে রাসায়নিক বিক্রিয়াটা মাথায় রাখবে, এখানে 2 ধাপের বিক্রিয়া হয়। প্রথম ধাপে একটা বিক্রিয়া ঘটে, পরবর্তীতে আবার একটা বিক্রিয়া ঘটে। রাসায়নিক সমীকরণ সেটা আমরা দেখব যে অ্যামোনিয়াম ক্লোরাইড সোডিয়াম নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করে প্রথমে NH4NO2 অ্যামোনিয়াম নাইট্রাইট উৎপন্ন হয়, প্লাস NaCl গঠিত হয়। এবং দ্বিতীয় ধাপে এই যে অ্যামোনিয়াম নাইট্রাইট NH4NO2 সেটার তাপীয় বিয়োজন ঘটে, দিয়ে তৈরি হয় নাইট্রোজেন প্লাস 2 অণু জল। তাহলে এইভাবে আমরা রাসায়নিক বিক্রিয়াগুলো পাচ্ছি, 2টো ধাপের মাধ্যমে ঘটছে। প্রথম ধাপে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেটের বিক্রিয়ায় অ্যামোনিয়াম নাইট্রাইট উৎপন্ন হচ্ছে, পরবর্তীতে উৎপন্ন অ্যামোনিয়াম নাইট্রেট তাপীয় বিয়োজনে নাইট্রোজেন এবং জলে পরিণত হয়। এখন আমরা পরীক্ষাগার প্রস্তুতির জন্য অ্যাপারেটাস কি ব্যবহার করব? একটা গোলতল ফ্লাক্স নিতে হবে, একটা গোলতল ফ্লাক্স নিতে হবে। এই গোলতল ফ্লাক্সের মধ্যে কর্কের সাহায্যে একটা নির্গম নল জুড়ে দিতে হবে, দিয়ে এই নির্গম নলটাকে আমরা এরকম ভাবে একটা গ্যাস দ্রোণীর সঙ্গে যুক্ত করে দেব। তা দেখো এই অ্যামোনিয়াম নাইট্রাইট এবং এই অ্যামোনিয়াম নাইট্রেট বলছে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট, এটাকে মিশিয়ে এটাকে আমরা ধীরে 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 উত্তপ্ত করব। তাহলে ধীরে ধীরে উত্তপ্ত করলে এটার বিয়োজনে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে, আর সেই নাইট্রোজেন গ্যাস এখান দিয়ে যাবে এবং নাইট্রোজেন গ্যাস দিয়ে এই পাত্রে ওপরে সংগৃহীত হবে। এবং মাথায় রাখবে যে নাইট্রোজেন গ্যাস কিন্তু বাতাসের চেয়ে হালকা, তার জন্য নাইট্রোজেন গ্যাসটা উপরে সঞ্চিত হবে আর বায়ু নিচ দিয়ে বেরিয়ে যাবে। এটা বায়ুর চেয়ে খুব বেশি হালকা না, সামান্য হালকা, কারণ বাতাসে ম্যাক্সিমামটাই নাইট্রোজেন থাকে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন ইত্যাদির সঙ্গে মিশে থাকে। তার মধ্যে নাইট্রোজেন হচ্ছে তুলনামূলকভাবে হালকা গ্যাস। তাহলে আমরা দেখব এরকমভাবে গ্যাস জারে নাইট্রোজেন গ্যাস সংগৃহীত হচ্ছে। এবার আমরা চলে আসি নাইট্রোজেনের ভৌত ধর্ম, ফিজিক্যাল প্রপার্টিজ। মাথায় রাখবে এটা একটা বর্ণহীন গ্যাস, বর্ণহীন গ্যাস। এছাড়াও মাথায় রাখবে এটা স্বাদহীন এবং গন্ধহীন গ্যাস। স্বাদহীন ও বর্ণহীন গ্যাস। আর মাথায় রাখবে এটা সাধারণ উষ্ণতা এবং চাপে গ্যাসীয় অবস্থায় থাকে। নাইট্রোজেন গ্যাস সাধারণ চাপ এবং উষ্ণতায় গ্যাসীয় অবস্থায় থাকে। সাধারণ চাপ ও উষ্ণতায় গ্যাসীয় অবস্থায় থাকে, বলতে পারলাম। আর মাথায় রাখবে যে নাইট্রোজেন গ্যাস বায়ুর চেয়ে সামান্য হালকা এবং এর জলে দ্রাব্যতা খুব কম। তাহলে কি বলছি? নাইট্রোজেন গ্যাস জলের চেয়ে
নাইট্রোজেন গ্যাস জলে কম দ্রাব্য, আর নাইট্রোজেন গ্যাস বাতাসের চেয়ে সামান্য হালকা, সামান্য হালকা একটা গ্যাস। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলোকে আমরা এর ভৌত ধর্মের মধ্যে রাখবো। নাইট্রোজেন খুব একটা বড় না, তোমাদের বেশি রাসায়নিক ধর্মও নাই, ভৌত ধর্ম দেখলাম 4-5টা পয়েন্ট আলোচনা করলাম, কিন্তু রাসায়নিক ধর্ম বেশি নাই। কেন বেশি নাই? তোমরা দেখলে আগে অ্যামোনিয়ার অনেক বিক্রিয়া, H2SO অনেক বিক্রিয়া, কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে বলছে রাসায়নিক বিক্রিয়া খুব কম। তার কারণ হচ্ছে নাইট্রোজেন একটা নিষ্ক্রিয় প্রকৃতির গ্যাস। মাথায় রাখবে, নাইট্রোজেন নিষ্ক্রিয় প্রকৃতির গ্যাস। তাহলে নিষ্ক্রিয় প্রকৃতির গ্যাস কেন? প্রশ্ন হচ্ছে নাইট্রোজেন তাহলে নিষ্ক্রিয় প্রকৃতির হলো কেন? তোমরা দেখেছো রাসায়নিক বন্ধন পড়তে গিয়ে যে নাইট্রোজেন অণুর মধ্যে এরকম একটা ত্রিবন্ধন উপস্থিত থাকে। তাহলে নাইট্রোজেন অণুর মধ্যে যেহেতু ত্রিবন্ধন উপস্থিত আছে, তাহলে দুটো পরমাণুর মধ্যে তীব্র আকর্ষণ বল কাজ করে। অর্থাৎ নাইট্রোজেন অণু থেকে নাইট্রোজেন পরমাণু উৎপাদন করা যথেষ্ট কঠিন কাজ। তাহলে যেহেতু এটা আণবিক অবস্থাতেই থাকতে পছন্দ করে, পারমাণবিক অবস্থায় আসতে চায় না, এবং পারমাণবিক অবস্থায় আনতে গেলে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, তার জন্য আমরা দেখতে পাই নাইট্রোজেন নিষ্ক্রিয় প্রকৃতির গ্যাস। তার জন্য মাথায় রাখবে নাইট্রোজেনের সঙ্গে যে বিক্রিয়াগুলো দেখবে সেগুলো কিন্তু উচ্চ চাপ বা উচ্চ উষ্ণতায় ঘটবে। সাধারণ তোমার উষ্ণতায় বা সাধারণ চাপে নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া দেখতে পাওয়া যায় না, উচ্চ উষ্ণতা লাগে। তাহলে মাথায় রাখবে যে নাইট্রোজেন অণুতে ত্রিবন্ধন উপস্থিত থাকায় অণুটি অত্যন্ত স্থায়ী, তাই পারমাণবিক অবস্থায় আনতে অনেক শক্তির প্রয়োজন হয়। সেজন্য আমরা দেখতে পাই যে নাইট্রোজেন কিন্তু একটা নিষ্ক্রিয় প্রকৃতির গ্যাস হিসাবে আচরণ করে। আমরা সাধারণত নিষ্ক্রিয় গ্যাস বলতে কি বুঝি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এই সমস্তগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। নাইট্রোজেনও নিষ্ক্রিয় প্রকৃতি, তার জন্য নাইট্রোজেনকে আমরা বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাসের পরিবর্তে ব্যবহার করতে পারি। আমরা যখন নাইট্রোজেনের ব্যবহার আলোচনা করব তখন আমরা এর ব্যবহারিক প্রয়োগগুলো লক্ষ্য করব। এখন আমরা যদি এর রাসায়নিক ধর্ম বলি, তাহলে রাসায়নিক বিক্রিয়া বললাম খুব একটা বেশি ঘটে না, কিন্তু কিছু কিছু বিক্রিয়া ঘটে। যেমন ধরো ম্যাগনেসিয়াম এর সঙ্গে বিক্রিয়া। ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের যদি বিক্রিয়া ঘটানো হয়, অবশ্যই উত্তপ্ত অবস্থায় বিক্রিয়া করবে, সাধারণ উষ্ণতায় হবে না। তাহলে তৈরি হয় ম্যাগনেসিয়াম নাইট্রাইড Mg3N2, ম্যাগনেসিয়াম নাইট্রাইড। তাহলে মাথায় রাখবে উত্তপ্ত অবস্থায় ম্যাগনেসিয়াম এর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায়
ম্যাগনেসিয়াম নাইট্রাইড উৎপন্ন হয়। তাহলে ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম নাইট্রাইড পাওয়া যায়। নেক্সট দেখো, আমরা অক্সিজেনের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া দেখি। অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া, তো মাথায় রাখবো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া কিন্তু সাধারণ উষ্ণতায় হয় না, তাহলে বাতাসে প্রচুর অক্সিজেন আছে, বাতাসে প্রচুর নাইট্রোজেন আছে, সব বিক্রিয়া করে যেত। এই বিক্রিয়া অত্যন্ত উচ্চ উষ্ণতায় ঘটে, প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। এই বিক্রিয়া প্রাকৃতিকভাবেও হয়। কখন হয়? যখন ধরো আমাদের মেঘ ডাকে, বজ্রপাত হয়, তখন তোমরা জানো প্রচুর উষ্ণতা সৃষ্টি হয়, সেই উচ্চ উষ্ণতায় নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হয়। তাহলে নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া ঘটানোর জন্য তড়িৎ স্ফুলিঙ্গর প্রয়োজন হয় বা 3000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয়। তাহলে এই উষ্ণতায় নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন যদি বিক্রিয়া ঘটে, তাহলে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। তাহলে মাথায় রাখবে বিদ্যুৎ স্ফুলিঙ্গ বা 3000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। তাহলে নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া আমরা পাবো নাইট্রিক অক্সাইড। এছাড়াও দেখো একটা বিক্রিয়া তোমরা অলরেডি পড়েছো, সেটা হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া। তোমরা হেবার পদ্ধতি পড়েছো। হেবার পদ্ধতি দেখেছো কি, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটে 200 বায়ুমণ্ডলীয় চাপ এবং 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তাহলে বিক্রিয়াতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হয়। তাহলে মাথায় রাখবে 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ও 200 বায়ুমণ্ডলীয় চাপে নাইট্রোজেন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। তাহলে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় আমরা দেখতে পাই অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায়, যেখানে 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 200 বায়ুমণ্ডলীয় চাপের প্রয়োজন। আর দেখো একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বাইড এর ফর্মুলা হচ্ছে CaC2। এর সঙ্গে যদি নাইট্রোজেন গ্যাসের বিক্রিয়া ঘটানো হয়, উষ্ণতা রাখতে হবে 1100 ডিগ্রি সেলসিয়াস। এই বিক্রিয়ায় তৈরি হয় CaNCN, বা অনেক বই এরকমও লেখা থাকতে পারে CaCN2, একই জিনিস, CaNCN বা CaCN2 প্লাস তোমার কার্বন উৎপন্ন হয়। তাহলে এই যে বিক্রিয়া, এই বিক্রিয়া যে CaNCN, এটার নাম হচ্ছে
ক্যালসিয়াম সায়ানামাইড। তাহলে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় আমরা দেখতে পাই ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বন উৎপন্ন হয়। তো এই ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বনের এই যে মিশ্রণ, একটা ধূসর মিশ্রণ হয় বা বাদামি মিশ্রণ হয়। তাহলে এই যে মিশ্রণ একত্রে, এই মিশ্রণটার বর্ণ হচ্ছে ধূসর বা বাদামি। এই ধূসর বা বাদামি বর্ণের যে মিশ্রণ তৈরি হয়, এই মিশ্রণটাকে বলা হয় নাইট্রোলিম। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে যে নাইট্রোলিম কি? তাহলে CaNCN বা CaCN2 এবং কার্বন, এই যে মিশ্রণ, এই মিশ্রণটাকেই বলা হচ্ছে নাইট্রোলিম। এই নাইট্রোলিম, এটা মাথায় রাখবে, জমিতে সার হিসেবে ব্যবহৃত হয়। তাহলে নাইট্রোলিম জমিতে সার হিসাবে ব্যবহৃত হয়। তাহলে তোমাদের এই চারখানা রাসায়নিক ধর্ম নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা আলোচনা করলাম। এগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আছে। এছাড়াও দেখো নাইট্রোজেন, বাতাসের নাইট্রোজেন কিভাবে স্থিতিকরণ হয়, মানে বাতাসের নাইট্রোজেন কীভাবে মাটিতে মেশে। তাহলে আমরা টপিক আলোচনা করব বাতাসের নাইট্রোজেনের স্থিতিকরণ বা আবদ্ধীকরণ। তাহলে একটু আগে বললাম যে নাইট্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়া হয়, নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। এখানে 3000 ডিগ্রি সেলসিয়াস বা বিদ্যুৎ স্ফুলিঙ্গের উপস্থিতিতে হয়। পরবর্তীতে এই নাইট্রিক অক্সাইড আবার বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে তোমার নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। HNO2 আর HNO3। HNO2টাকে বলছি নাইট্রাস অ্যাসিড আর HNO3কে বলা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এবার তোমার মাটিতে কি থাকে? প্রচুর ধাতব যৌগ থাকে। ধরো ক্যালসিয়াম কার্বনেট থাকতে পারে, ম্যাগনেসিয়াম কার্বনেট থাকতে পারে, ক্যালসিয়াম অক্সাইড থাকতে পারে। এরকম ধাতব যে যৌগগুলো থাকে, সেই ধাতব যৌগের সঙ্গে যখন এই নাইট্রাস অ্যাসিডের রিয়াকশান হয় তখন তৈরি হয়ে যায় ধাতব নাইট্রাইট। এই ধাতব নাইট্রাইট কিন্তু মাটিতে সলেবল, মাটিতে মিশে যায়। আবার এই নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যখন বিক্রিয়া হয় তখন তৈরি হয় ধাতব নাইট্রেট। এই ধাতব নাইট্রেটও হচ্ছে মাটিতে সলেবল, মিশে যায়। তাহলে এই নাইট্রাইট বা নাইট্রেট, এই যে ধাতব নাইট্রাইট বা ধাতব নাইট্রেট লবণগুলো, এগুলো আমরা দেখি কি মাটির উর্বরা শক্তি বাড়ায়, মাটিতে সার হিসাবে কাজ করে। যেমন দেখবে আমাদের বনে জঙ্গলে দেখবে ঘাস গাছপালা বাড়ছে, তাহলে সেখানে খাদ্য পাচ্ছে কোথা থেকে? আমরা কি কেউ সার দিই? জল দিই? জল নাই, বৃষ্টি থেকে হলো, সার তো দিই না। তাহলে খাদ্য পাচ্ছে কোথা থেকে? জঙ্গলের গাছ দেখবে লাল হয়ে যায় না, বাড়িতে টবের গাছ দেখবে লাল হয়ে যায়, খাদ্য পায় না। কিন্তু মাটিতে কি হচ্ছে, ওই রকম নাইট্রাইট লবণ হিসাবে সেগুলো মাটিতে মিশছে। যে লবণগুলো উদ্ভিদরা কী করছে, জলের সঙ্গে সঙ্গে খাদ্য হিসাবে গ্রহণ করছে। তাহলে এই নাইট্রোজেন কিন্তু উদ্ভিদের শক্তি বৃদ্ধিতে অর্থাৎ সার হিসাবে ব্যবহৃত হচ্ছে। তাহলে মাথায় রাখবে এই ধাতব যৌগ, ধরো ক্যালসিয়াম অক্সাইড হতে পারে, ম্যাগনেসিয়াম অক্সাইড হতে পারে, এদের সঙ্গে যদি HNO2 বিক্রিয়া হয় তাহলে তৈরি হবে ধাতব নাইট্রাইট। আর এই ধাতব যৌগ তার সঙ্গে যদি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া হয় তাহলে তৈরি হবে ধাতব
নাইট্রেট। তাহলে ধাতব নাইট্রেট এবং ধাতব নাইট্রেট এইগুলো কী হচ্ছে, মাটিতে মিশছে, মাটিতে মেশার পরে মাটির উর্বরা শক্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তার জন্য আমরা দেখি কি যে বন জঙ্গলের গাছে কিন্তু সার দেওয়ার প্রয়োজন নাই, আপনি আপনি প্রকৃতি থেকেই সার উৎপন্ন হয়ে যাচ্ছে, খাদ্য তৈরি হচ্ছে। তাহলে এবার দেখো আমরা নাইট্রোজেনের কিছু ব্যবহার আলোচনা করব। নাইট্রোজেনের ব্যবহার আলোচনা করব। তো দেখো নাইট্রোজেনের ব্যবহার, তাহলে প্রথমে আমরা বলবো কি বিভিন্ন সার উৎপাদনে নাইট্রোজেন ব্যবহৃত হচ্ছে। ইউরিয়া পড়েছ, নাইট্রোলিম আজকে পড়লে, তাছাড়াও অ্যামোনিয়াম নাইট্রেট, এরকম বিভিন্ন সার প্রস্তুতিতে ব্যবহৃত হয়। তাহলে মাথায় রাখবে ইউরিয়া, নাইট্রোলিম, অ্যামোনিয়াম, নাইট্রেট ইত্যাদি সার প্রস্তুতিতে ব্যবহৃত হয়। দ্বিতীয়ত মাথায় রাখবে তোমার নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে ব্যবহার করা হয়। আমরা পরের দিনই পড়বো নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি। তাহলে এখানে মাথায় রাখবে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে ব্যবহৃত হয়। আবার দেখো একটা গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, খুব শর্ট কোশ্চেন আসে, সেটা হচ্ছে উচ্চ উষ্ণতা মাপার থার্মোমিটার ব্যবহৃত হয়। মাথায় রেখো, উচ্চ উষ্ণতা মাপার থার্মোমিটারে ব্যবহৃত হয়। এছাড়াও এই যে নিষ্ক্রিয় গ্যাস, এর একটা গুরুত্বপূর্ণ নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় প্রকৃতির জন্য একটা ব্যবহারিক প্রয়োগ হচ্ছে আমাদের যে ভাস্বর বাতি। তোমরা ভাস্বর বাতি পড়েছ, বৈদ্যুতিক বাল্ব পড়ানোর সময় দেখেছো। এই ভাস্বর বাতি এর ভেতরে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে, যাতে ওই ফিলামেন্টটা সহজে বাষ্পীভূত না হয়ে যায়। একবারে যদি ফাঁকা করে দিই তাহলে কী হবে, ওই ফিলামেন্ট বাষ্পীভূত হয়ে যায়, তোমার ফিলামেন্ট ক্ষয় হয়ে যায়। আবার যদি কোনো সক্রিয় গ্যাস দিয়ে দিই, ধরো বায়ু দিয়ে দিলাম, অক্সিজেন দিয়ে দিলাম, তাহলে কী হয়, বাতাসের সঙ্গে বিক্রিয়া করে ফিলামেন্ট নষ্ট হয়ে যাবে। তার জন্য মাথায় রাখবে যে আমাদের বৈদ্যুতিক বাল্বে, ভাস্বর বাতিতে মূলত নাইট্রোজেন গ্যাস ভরা থাকে। তাহলে বৈদ্যুতিক বাতিতে ব্যবহৃত হয়। তাহলে যাই হোক, এইটুকু আলোচনা আমরা করলাম। নাইট্রোজেন খুব ছোট টপিক, তোমাদের আস্তে আস্তে পড়ে নেবে। বিক্রিয়া খুব অল্প আছে, পরীক্ষাগার প্রস্তুতিতে 2টো বিক্রিয়া আর রাসায়নিক ধর্মতে 4টে বিক্রিয়া। তাহলে মোট 6টা বিক্রিয়া এখান থেকে পড়বে। আর ব্যবহার, ভৌত ধর্ম, এগুলো একটু আলোচনা করবে, দেখবে। ঠিক আছে, তাহলে তোমাদের নাইট্রোজেন শেষ হয়ে গেল। আর একটি ক্লাস আমরা নেব, সেখানে 3টে অ্যাসিড প্রস্তুতি আলোচনা করব, তাহলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে।